ইসরায়েল ব্যাকফুটে গেছে বটে, কিন্তু ইসরায়েল তো আসলে স্থির হয়নি এবং তারা তাদের দিক থেকে আসলে যুদ্ধটাকে জিয়ে রাখার চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে, যদিও বৈশ্বিকভাবে তারা অনেকটাই একঘরে হয়ে যাচ্ছে। তারপরেও আপনি আসলে এই প্রেক্ষাপটে চুক্তি নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন কিনা, এবং দ্বিতীয় আরেকটা বিষয় একটু যুক্ত করে দিন, কারণ এটা অনেকে বলছেন যে 40 বছরের একটা জট নিষেধাজ্ঞার, ইরানের নিষেধাজ্ঞার, সেটা যদি খুলে যায় শত শত কোটি ডলারের সুবিধা ইরান পাবে। শুনতে ভালো লাগছে, বাস্তবতা কি ততটা সহজ হবে? জি। এখন চুক্তিটা হবে এই নিয়ে আমরা আশাবাদী এবং আশা ছাড়ছি না, বিকজ অফ ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, বাট এই রাষ্ট্রটার ব্যক্তি কিন্তু বিশাল। জি। বিকজ অফ ইহুদিরা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন তারা ইসরায়েল রাষ্ট্রের একটা পার্ট, এবং তারা ইসরায়েল রাষ্ট্রটাকে পলিসি মেকিং বলেন, অর্থনৈতিক সাপোর্ট বলেন, অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে তারা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে পালন করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি, এই ইকোনমি কিন্তু অনেকটা ইহুদি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে, ইহুদিরা নিয়ন্ত্রণ করে। এবং এখানে ইকোনমির সাথে পলিটিক্স একটা জড়িত আছে। পলিটিক্যাল ইকোনমি এটা সবসময় পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিকেও কিন্তু ইহুদি অর্থনীতি দ্বারা অনেকভাবে প্রভাবিত। সুতরাং ইসরায়েল এখানে শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্র হিসেবে তার শক্তিমত্তা দিয়ে যে এই চুক্তিটাকে আপনার করবে সেরকম না। ইসরায়েল এখানে আপনার এক ধরনের ইসরায়েলের যারা পলিসি মেকার আছে, যারা অর্থনৈতিক ফান্ডিং অর্গানাইজেশন আছে, বা বড় বড় জায়ান্ট ব্যবসায়ী আছে, তারা এই চুক্তিটার ক্ষেত্রে এক ধরনের অন্তরায় সৃষ্টি করবে ইসরায়েল রাষ্ট্রটার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আর আর আপনি যথার্থ বলেছেন যে ইরান যদি এই ধরনের চুক্তি সম্পাদন করতে সামর্থ্য হয়, তাহলে ইরানের জন্য একটা গ্রেট ভিক্টরি হবে। ভিক্টরি হবে ইন এ সেন্স, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে ইরানের এক ধরনের প্রভাব বৃদ্ধি পাবে, ইরানের তেল বিক্রি বৃদ্ধি পাবে, ইরান স্বাধীনভাবে তার মিলিটারি ডক্ট্রিন যেটা আছে সেটাকে এস্টাবলিশ করতে পারবে, ইরানের আরেকটা অর্থনৈতিকভাবে ইরান স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে। বিকজ অফ ইরানের উপর অনেকগুলা ইকোনমিক এম্বার্গো আছে, এবং এই এম্বার্গোটা আপনার রাষ্ট্রটাকে অনেকটা অর্থনৈতিকভাবে দুর্বল করে রেখেছে। সুতরাং ইরান যদি এই ধরনের একটা পিস নেগোসিয়েশনের মধ্যে যায়, তাহলে ইরানের জন্য অনেক বেনিফিট একটা। আচ্ছা, এই বেনিফিটের মধ্যে তো একটা হচ্ছে এই 40 বছরের জট খোলা, 4 দশকের জট খোলা, বলা হচ্ছে ইরান শত শত কোটি টাকা ডলারের সুবিধা পেতে চলেছে। মানে আমরা তো বলছি, এটা শিরোনামে আমরা বলছি, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, কিন্তু বাস্তবতা কি বলে? আদৌ সেটা সম্ভব কিনা? জটিলতা তো অনেক আছে এখানে মাঝখানে। আপনার ধরুন যদি ইরান তার প্রিজার্ভ যে অর্থ সেটা যদি ইরান ফেরত নাও পায়, তারপরেও কিন্তু ইরান ঘুরে দাঁড়াবে ইন এ সেন্স ইরানের যে অভ্যন্তরীণ আপনার সম্পদ রয়েছে, এই সম্পদগুলোর উপরে যে এম্বার্গোটা আছে, এই এম্বার্গোগুলো যদি জট খুলে যায়, তাহলে কিন্তু ইরান অবাধে তার মুক্ত বাজার অর্থনীতি পরিচালনা করতে পারবে। তার তেলের উপর যে এম্বার্গোগুলো আছে সেগুলো যদি ছেড়ে দেয়, ইরানের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক রিসোর্সগুলো আছে এগুলোকে ইউটিলাইজ করে ইরান অনেকটা ঘুরে দাঁড়াবে। সেকেন্ড হলো, এই চুক্তি সম্পাদনের মাধ্যমে ইরানের রাজনৈতিক নেতৃত্বটা আরো শক্তিশালী হবে, এবং ইরানের জাতীয় ঐক্যমতের জায়গাটা অনেক স্ট্রং হবে। আর ইরান হিস্ট্রিক্যালি খুবই রিচ একটা কান্ট্রি, এবং এদের ন্যাশনালিজম মারাত্মক। সুতরাং মানুষ যখন এই ধরনের চুক্তি পাবে, তখন মানুষদের সেন্টিমেন্ট এবং রাষ্ট্রের প্রতি তাদের যে অ্যাটাচমেন্ট এবং পলিটিক্যাল যেটা এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল যে স্টেবিলিটি, সেটা অনেকটা বৃদ্ধি পাবে। সেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেকটা অনুঘটক হিসেবে কাজ করবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি আরেকটা পয়েন্ট একটু জোরে হলাম আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধরুন আপনি খবরটা বেশ পুরনো বলা যায়, 96 ঘন্টা হয়তো পার হয়ে গেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন নির্বাহী আদেশে তিনি হয়তো অনেক নিষেধাজ্ঞা তুলে নেবেন, কিন্তু শঙ্কা হচ্ছে মার্কিন কংগ্রেসের আইন প্রণেতাদের ভেটোর মাধ্যমে সেটা আটকে যেতে পারে। এই জটিলতা যদি তৈরি হয়, তাহলে আসলে শুধু মুখের কথাই আমরা শুনবো কিনা? না, আসলে বিষয়টা এরকম মানে এটা প্রেডিক্টেবল না। কারণ আপনি ধরেন যে ডোনাল্ড ট্রাম্পের এই মানে ইউনিল্যাটারাল যে ওয়েজিং ওয়ার, এটা কিন্তু আমেরিকান পলিটিক্সে কিন্তু হয়নি, ওয়েলকামিং না। আচ্ছা। হ্যাঁ, মানে এটা রিপাবলিকান ডেমোক্রেট কোনো এন্ডে কিন্তু ওয়েলকামিং না, বরঞ্চ ওনার যে লিনাটিক যে ওনার বিহেভিয়ার এবং ওনার যে ইনকনসিস্টেন্ট মানে কী বলবো অ্যাকশনস, এগুলো কিন্তু আমেরিকান ইকোনমিকেও নানাভাবে কিন্তু নানা অভিঘাত তৈরি করেছে।
তো কাজেই মনে হয় না যে উনি যদি কোনো শান্তি আলোচনায় মানে কোনো কনক্লুশনে পৌঁছান, কোনো রেজলিউশনে পৌঁছান, সেটা আটকে যেতে পারে। ইতিমধ্যে কিন্তু ইরানের কাছে কিন্তু প্রতিশ্রুত আছে, ইরানের কম্পেনসেশনের পরিমাণ যেটা আছে, কোয়ান্টিফাই যদি করেন আপনি, নট লেস দেন মানে ক্লোজ টু $400 বিলিয়ন একটা কম্পেনসেশন প্যাকেজ, তাদের ইমিডিয়েট একটা রিকনস্ট্রাকশন কম্পেনসেশন প্যাকেজ ইরানকে পেতে হবে। এই যে ধ্বংসযোগ্য হয়েছে, এই ধ্বংসযোগ্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ইকোনমিক রিবিল্ডিংয়ের জন্য তার $400 বিলিয়ন একটা প্যাকেজ কিন্তু কম্পেনসেশন হিসেবে পাবে, এবং সেটা হয়তো কি ফর্মে আসবে সেটা আলোচনার বিষয়। আপনি ধরেন যে এমবার্গোড মানে যেসব মানে মানে যেগুলো ফ্রিজড, তাদের যে অর্থ কথা বললেন, কিংবা তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যে প্রবাহ, সেগুলো যদি ওপেন করে কোনো না কোনো ফর্মে এই ব্যাপারটিকে কম্পেনসেট করার চেষ্টা করা হবে। ইরানের একটাই সমস্যা, এবং আমেরিকাও এক ধরনের আপনার এক ধরনের ইগো বিষয়, সেটা হচ্ছে যে অথবা এটা তাদের একটা বড় ধরনের ভয়ও, শঙ্কাও, যে মানে পারমাণবিক শক্তিধর ইরানকে তারা কোনোভাবে অ্যাফোর্ড করে না। এটা মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ওভারঅল তাদের সিকিউরিটি থ্রেট হিসেবে দেখে। সুতরাং নিউক্লিয়ার ক্যাপাসিটি যদি তারা কন্টেইন করতে পারে ইরানের, তাহলেই আপাতত আমি মনে করি যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন মনে করবে যে যুদ্ধে তাদের মোটামুটিভাবে এক ধরনের জয় হয়েছে। তো সেখানে আইএইএ এর মানে তাদেরকে সম্পৃক্ত করা, এবং ইরানের যে ইউরেনিয়াম এনরিচমেন্টের ফ্যাসিলিটিগুলো যদি তারা পরিদর্শনের অনুমতি পায়, ইরান যদি রাজি হয়, যদিও ইরান রাজি হচ্ছে না, তো সেটাই হচ্ছে কি আসলে মূল কনফ্লিক্ট বা অ্যাপল অফ ডিসকর্ড। একদম। আমি আর 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট বিষয় একটু কনক্লুশনটা করে নিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আপনার মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল ইরানের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, ইরানকে যে কম্পেনসেশন প্যাকেজটা দেওয়া হচ্ছে, এটা অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো, মানে অনেকগুলো আসলে স্তর রয়েছে, এবং সবশেষ স্তরটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, কোর গার্ড, আইআরজিসি, তাদের কাছে এই অর্থ পৌঁছানোর ক্ষেত্রে মার্কিন বিভিন্ন রকমের জটিলতা, বিতর্ক তৈরি হতে পারে, সেই জায়গাটাতে এসেও এটা আটকে যেতে পারে। আপনি সেই সংখ্যাটা দেখেন কিনা? ক্লোজ ইন্টারক্লোজ আছে, যেটা দিয়ে ইরানকে আপনার ডিপ্লোম্যাটিক প্রেসার রাখা এবং অর্থের ম্যানেজমেন্টটা কেমন ভাবে হবে সেটাও যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার করতে চায়, ইরান এটাকে মানবে না প্রথমত। বিকজ অফ ইরান এইখানের যে পিস প্রসেসটা আছে, এই পিস প্রসেসের মধ্যে যে সমস্ত ক্লজগুলা ইরান জুড়ে দিয়েছে, দ্যাট ইজ এ ভিক্টোরি ফর ইরান, এবং এটা যদি সম্পাদিত হয় তাহলে আপনার ইরানের ভিক্টোরি হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একটা বড় ধরনের প্রবলেম আছে, সেটা হলো মধ্যবর্তী একটা ইলেকশন হবে, সেই ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু এই পিস প্রসেসের মধ্য দিয়ে অনেকটাই আছে, বিকজ অফ মার্কিন জনমাধ্যম এবং মার্কিন জনমানুষ কিন্তু এই যুদ্ধটার বিপক্ষে। সুতরাং বাট মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় আসলে সেই জায়গাতেই, যেখানে হচ্ছে যে তাদের যে ইন্টারন্যাশনাল ওয়াটার কনস্ট্রাকশনটা আছে, সেটার মধ্যে এক ধরনের হুচট তারা খাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের একটা শোচনীয় পরাজয়, এবং এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে ঢুকলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদটা থাকবে না, এবং মধ্যপ্রাচ্যের এই রাজনীতিতে এক ধরনের নতুন মেরুকরণ তৈরি হচ্ছে বা হবে, এবং ইরানের যে বলয়টা বৃদ্ধি পাবে। সুতরাং ইরান এখানে কোনো ধরনের ছাড় বা কম্প্রোমাইজ দেওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। ইরান অ্যাপারেন্টলি এই চুক্তির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের ছাড় দিবে না বলে আমরা